শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আজকে আবারও আমরা চলে এসেছি আপনাদের প্রিয় প্রোগ্রাম আলাপন লাইভ নিয়ে। কিশোর বাতায়নের নিয়মিত আয়োজনে অন্যান্য দিনের মতো আজকেও আমি নওসাবা নেহা আপনাদের সাথে রয়েছি। আর আমাদের সাথে রয়েছে আপনাদের অত্যন্ত প্রিয় আলাপন আপারা। আমি জানি আপনারা সবাই জানতে চান আপুরা কেমন আছেন, তাই চলুন সময় নষ্ট না করে প্রথমেই জেনে নেই প্রথম আপু কেমন আছেন। আপু আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। দ্বিতীয় আপু, আমাদের এই আয়োজনের শুরুতেই আমরা জেনে নিতে চাই আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আপনাকেও দেখে ভালো লাগছে। আশা করছি আমাদের প্রোগ্রামটা আজকে খুব ভালো কাটবে। সবার জন্য শুভকামনা। আপনার জন্য শুভকামনা এবং আমাদেরকে যারা দেখছেন তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা দিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকের টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই আমাদের কাছের যে সকলেই এক কথা স্বীকার করে নেব যে আমরা সকলেই বলি যে কার্যকর যোগাযোগ। এই যে কার্যকর যোগাযোগ, এটা যে কি এবং এটাই আমাদের যে একটা দক্ষতা আনা দরকার, এটা আমরা অনেকেই আজকে স্বীকার করে নেই। তাই চলুন কোনো কথা না বাড়িয়ে প্রথমে কি করব, শেয়ার করে নেই। আমাদের আয়োজনটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেই। আর কে কোথা থেকে দেখছি এটা তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিই। আমি জানি আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, আর সেই প্রশ্নগুলো আমরা নেব। আর সেই প্রশ্নগুলো নেওয়ার মাধ্যমটা তো আপনারা জানেনই, আমাদের কমেন্টে আপনার প্রশ্নটি করে নেবেন। ছোট্ট করে প্রশ্ন করার আগে চলুন আগে জেনে নেই কে কোথা থেকে আমরা দেখছি, আর শেয়ার করে দেই। আজকের কিন্তু আয়োজনের শেষে গত পর্ব এবং আজকের পর্বের দুটো পর্বের উপর নির্ভর করে আমাদের কিন্তু কুইজ আছে। সেহেতু কুইজ তো আমরা অবশ্যই অংশ নেব। তার আগে চলুন আজকের পর্বটি নিয়ে ভালো করে বুঝে নেই যে আমরা আসলে এই যে বলছি যে কার্যকর যোগাযোগে একটা গুরুত্বপূর্ণ জীবন দক্ষতার ব্যাপার রয়েছে। তাই চলুন প্রথমেই জেনে নেই আমরা কার্যকর যোগাযোগ বলতে কি বুঝে থাকি, কার্যকর যোগাযোগ কত প্রকার। তাই কার্যকর যোগাযোগ নিয়ে আলোচনা করার শুরুতেই প্রথম আপুকে প্রশ্ন করছি। আপু আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন বিষয়গুলো। জি আপা। প্রথম যে বিষয়টি হচ্ছে যে কার্যকর যোগাযোগটা বলতে কি বোঝায়? কার্যকর যোগাযোগটা হচ্ছে যে যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে তার চিন্তা, আবেগ, তার অনুভূতি বা মূল্যবোধ এই জিনিসগুলো শেয়ার করতে পারে এবং এটা হয়ে ওঠে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। আর এই যোগা আর এই যোগাযোগটি যে কার্যকর হয়েছে এটা তখনই বোঝা যাবে যখন একজন ব্যক্তির দেওয়া বার্তা বা তথ্যটা আরেকজন ব্যক্তি ঠিক সেটাই বোঝে, মানে যা বোঝাতে চেয়েছে ঠিক তাই বুঝতে পেরেছে। যদি হয় তখনই আমরা যোগাযোগটাকে কার্যকর যোগাযোগ বলে থাকি। আহ, যোগাযোগটা সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে কথা বলার মাধ্যমে, মানে হচ্ছে ভার্বাল। আর এটা হচ্ছে যে আমার কথা শুনে আরেকজন যে যোগাযোগটা করছে বা আরেকজন যে বুঝতে পারছে কথা বলার মাধ্যমে। আরেকটা হচ্ছে যে নন ভার্বাল, মানে এখানে কোনো মৌখিক কোনো কথা নেই। এটা হতে পারে কোনো সাংকেতিক চিহ্ন দেখিয়ে বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে বা অঙ্গভঙ্গি করার মাধ্যমে বা মুখের এক্সপ্রেশনের মাধ্যমে হতে পারে, চোখের চাহনির মাধ্যমে হতে পারে। এটা হচ্ছে কথা বলা ছাড়া আমরা যে ভাবে আমরা যোগাযোগ করে থাকি না কেন সেটা হচ্ছে নন ভার্বাল যোগাযোগটার মধ্যে পড়ে যায়। আমরা সাধারণত দুই ভাবে যোগাযোগ করে থাকি, কথা বললেও কখনো যোগাযোগ করি, কখনো কথা না বলেও যোগাযোগ করে থাকি। যখন আমরা এই যোগাযোগগুলো করি তখন আমাদের মধ্যে তিন ধরনের আচরণ দেখা যায়। আহ এই আচরণগুলোর মধ্যে হচ্ছে যে প্রথম আচরণটি হচ্ছে যে প্যাসিভ আচরণ, বা হচ্ছে যে এটার মানে হচ্ছে যে আরেকজন আমাকে যখন কোনো কিছু বলছে তখন সেটা আমি সবসময় মেনে নিচ্ছি। কেউ আমাকে বলছে তুমি এখন আমার সাথে দোকানে চলো, আমি চলে যাচ্ছি। আম, কেউ এখন বলছে যে তুমি এখন বাসায় আছো, তুমি তাহলে এই কাজটা করো, আমি করে নিচ্ছি। মানে যে যখন যা বলছে সেটা একদম মেনে নেওয়াটা। বা কোনো ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বলছে যে তোর নোটটা আমাকে দিস, তোর নোটটা তো অনেক সুন্দর হয়েছে। তো তখন হচ্ছে যে কোনো কিছু না বলে তার করা নোটটা আরেক ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছে। তারপর যে যোগাযোগটা আছে সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ, বা হচ্ছে যে একটু আক্রমণাত্মক ভাবে যোগাযোগ করা। অ্যাগ্রেসিভ কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে
হচ্ছে যে একটু মানে একজনের পাওয়ারটা একটু বেশি থাকছে, আরেকজনকে কম পাওয়ারের মধ্যে থাকছে, মানে ছোট করে দেখানোর বিষয়টা চলে আসছে যে যোগাযোগটার মধ্যে একজন খুব বেশি পাওয়ারফুল ভূমিকায় আছে আর একজন হচ্ছে যে কম পাওয়ারফুল ভূমিকায়। তো এই ধরনের যোগাযোগটা কিন্তু কার্যকর যোগাযোগ হয়ে উঠছে না, যেহেতু এখানে একটা ক্ষমতার ভারসাম্যহীন অবস্থা রয়েছে। আরেকটি যে যোগাযোগের কথা বলবো এখন, সেটি হচ্ছে যে অ্যাসার্টিভ কমিউনিকেশনটা। এটা হচ্ছে যে সবচেয়ে বেশি কার্যকর যোগাযোগ হচ্ছে এই অ্যাসার্টিভ কমিউনিকেশনটা। এর মাধ্যমে হচ্ছে যে আরেকজনের ক্ষতি না করে আমার মতামতটা জানানো, যার মাধ্যমে হচ্ছে যে আমার কখনো সেলফ কনফ্লিক্ট, নিজের সাথে নিজের যে দ্বন্দ্বটা সেটা কখনো হয় না, এবং সবসময় আরেকজনের কথা মেনে নিতে 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 যে একটা নিজের মধ্যে যে হীনমন্যতা বোধ কাজ করে সেটা হয় না। তাই আমরা সবসময় চেষ্টা করি বলতে যে অ্যাসার্টিভ কমিউনিকেশন করার দক্ষতাটা যদি আমরা বাড়াতে পারি, যাতে আরেকজনের ক্ষতি হচ্ছে না, আবার আমারও কোনো অসুবিধা হচ্ছে না। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপুকে। আসলে অ্যাসার্টিভ কমিউনিকেশনটা বলতে আপনি কি বোঝাচ্ছেন যদি আরেকটু বলেন তাহলে মনে হয় জি অনেকেরই আপা, বুঝতে সুবিধা হবে আপু। জি। এই বিষয়টাতে হচ্ছে যে আমাকে আরেকজন হয়তো কিছু একটা বলছে, যে হতে পারে যে আমার কোনো বন্ধু এখন আমাকে এসে বলছে যে চল একটু মার্কেট থেকে ঘুরে আসি। হ্যাঁ, তখন হচ্ছে আমরা তাকে কোনো রাগারাগি করে না বললাম, রাগারাগি যদি করে বলি তখন একটা অ্যাগ্রেসিভ কমিউনিকেশনের মধ্যে চলে যাচ্ছে। আবার সে এখন বলছে আমাকে মার্কেটে যেতে, কিন্তু আসলে আমার শরীরটাও ভালো লাগছে না। হতে পারে আবার আমি চিন্তা করছি যে করোনা মহামারী চলছে, তো এখন তো আমার মার্কেটে যাওয়া সেফ না। তো এই জন্য হচ্ছে আমি যদি তখন তাকে বলি যে আমি বুঝতে পারছি যে তুমি আমার সাথে আমাকে নিয়ে এখন মার্কেটে যেতে চাচ্ছ, কিন্তু হচ্ছে যেহেতু এখন করোনা মহামারী চলছে, আমি আমার এবং নিজের পরিবারের সুরক্ষার কথা ভেবে আমি এখন মার্কেটে যেতে পারছি না। আমি পরে কোনো একদিন তোমার সাথে যাব, তখন আমি তোমাকে জানাবো। বিনয়ের সাথে কারণটা দেখিয়ে না করা, তাতে ওই বন্ধু বা যে তাকে কথাটি বললো মার্কেটে যাওয়ার, সে ততটা কষ্ট পাবে না হয়তো, এবং নিজের কাছেও খারাপ লাগবে না যে আমি তো যেতে চাইনি, আমার যাওয়া লাগেনি, এরকম বিষয়টি। ধন্যবাদ। আমরা খুব পরিষ্কার করেই কিন্তু জেনে নিয়েছি। কারণ এই জায়গাটা আমাদের এমন শুধুমাত্র কথা বা শব্দের ভুল প্রয়োগ বা ভুলভাবে বলার জন্য অনেকের মাঝে সমস্যা দেখা দেয়। সম্পর্কগুলো ভেঙে যায় কিংবা খুব ভালো সম্পর্কের মধ্যে দেখা দেয় কিছুটা যন্ত্রণাময় পরিস্থিতি। তাই আজকের বিষয়টা অত্যন্ত দরকারি। বুঝে গেছেন কার্যকর যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা। তার মানে যখন আমরা যোগাযোগ করব সেই যোগাযোগটা আপু বলেইছেন সেটা আমরা যদি মৌখিকভাবে করি, আমরা যদি ইশারার মাধ্যমে করি, সে কার্যকরভাবে যেন করতে পারি। যেন আমি যা বলতে চাইছি ঠিক তাই যেন আরেকজন বোঝে এবং ঠিকভাবে বোঝে যে আমার উদ্দেশ্যটা এখানে কি। বুঝতেই পারছেন আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই দ্বিতীয় আপুর কাছে আমি প্রশ্ন রাখতে চাইছি যে কার্যকর যোগাযোগের কি নীতি আছে কিছু, যে এরকম কিছু নীতি ফলো করলে আমরা খুব ভালো করব। আরো একটি প্রশ্ন প্রায় আমাদের মাঝে আসে যে তরুণদের জন্য আন্তঃব্যক্তিক যোগাযোগের গুরুত্বটা কি আসলে, আর যদি বলি তাহলে কিভাবে তরুণরা কার্যকর যোগাযোগ বাড়াতে পারে। কারণ তরুণদের মাঝে অনেক সময় দেখা যায় বাবা মার সাথে যোগাযোগের একটা ভুল মাধ্যম হয়ে যায়। সেক্ষেত্রে তারা এই জায়গাটাকে কিভাবে ডেভেলপ করতে পারে আপু? ধন্যবাদ। প্রশ্নকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রথম আপা যেহেতু কার্যকর যোগাযোগ নিয়ে বলছিলেন, এখানে কিছু নীতিও রয়েছে। সেখান থেকে আমি শুরুতেই বলতে চাই যে 7 Cs, অর্থাৎ ৭টি সি এর কথা বলা হয়েছে, যেটা ইফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকর যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে কি থাকতে হবে? কিউরিসিটি, অর্থাৎ একটা কৌতূহল থাকতে হবে। আমি যে ব্যক্তির সাথে যোগাযোগটি রক্ষা করতে চাচ্ছি, এই ভাষাটা বা এই কথাটা বলাটার জন্য আমি কতটুকু প্রস্তুত এবং আমার কি জানার দরকার তার থেকে। তথ্য আদান-প্রদান দুজনের কাছেই কিন্তু গুরুত্ব বহন করে একটি ভাষা, যার মাধ্যমে আমরা যোগাযোগটি রক্ষা করে থাকি। তারপরে আসে ক্ল্যারিটি, অর্থাৎ আমরা যে যোগাযোগটি রক্ষা করব সেটার মধ্যে নিশ্চয়ই অর্থবহ কিছু থাকবে। অবাস্তব কিছু বা অপ্রাসঙ্গিক অথবা বোঝা যাচ্ছে না এমন কোনো বিষয় যেন না আসে। আমরা কিন্তু দুজন ব্যক্তির কথাই বলছি, যিনি তথ্যটি নিচ্ছে এবং যিনি তথ্যটি প্রদান করছেন, তাদের ক্ষেত্রে। এরপরে আসি যে কনসিকুয়েন্সনেস, অর্থাৎ পারস্পরিক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা যেন থাকে।
আবার যেই যোগাযোগটি করছি সেই বার্তাটা যেন অবশ্যই সম্পূর্ণ একটি যোগাযোগ হয়। অর্থাৎ আমরা একটা কথা বলছি, মাঝপথেই যেমন থেমে গেলাম, যে ও আচ্ছা ওই দিন তোমাকে দেখেছিলাম রাস্তায়, তারপরে এরপরে কিন্তু আমি থেমে গেলাম। এই যে আপু তাকাচ্ছিলেন যে এরপরে কি হবে। তো এই যে এরকম একটি কৌতূহল রেখেই আমি ছেড়ে দিচ্ছি, বিষয়টা কি হলো, অসম্পূর্ণ থেকে গেল। এবং যার সাথে আমি কথা বলছি না আমি পারলাম সেটা সম্পূর্ণ করতে, এবং আরেকজনের কৌতূহলটাকেও কিন্তু আমি থামিয়ে দিচ্ছি। তার মানে এখানে কিন্তু কার্যকর যোগাযোগটা হচ্ছে না। এরপরে আসে যে কারেক্টনেস, অর্থাৎ যে যোগাযোগটি আমরা রক্ষা করতে যাচ্ছি বা দুজনের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হচ্ছে একটা যোগাযোগের মাধ্যমে, সেটা যদি ভুল কোনো তথ্য থাকে, অসম্পূর্ণ কোনো তথ্য থাকে, অথবা প্রসঙ্গের সাথে যায় না এমন কোনো তথ্য দিয়ে আমি আসল তথ্যটাকেই ঢেকে ফেলছি, সেখানেও কিন্তু কার্যকর যোগাযোগটা হচ্ছে না। অর্থাৎ এটাও 7 Cs এর মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে কনক্রিটনেস, অর্থাৎ তৈরি হতে হতেও কিন্তু ভাষাটা মাধুর্যপূর্ণ হতে হবে। আমরা যে আঞ্চলিক ভাষায় কথা বলছি আমার বন্ধুর সাথে, এমনও তো হতে পারেন তিনি আমার আঞ্চলিকতা নাও বুঝতে পারেন। অর্থাৎ অর্ধেক তথ্য তার কাছে গেল, বাকি অর্ধেকটা হয়তো তিনি হা হু করে মাথা নাড়িয়ে গেলেন, অবাচনিক কিছু বা নন ভার্বাল কিউ দিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি বুঝেছেন বা বোঝার চেষ্টা করছেন, আসলে নাও বুঝতে পারেন। তার মানে কিন্তু ওখানেও একটা ঘাটতি থেকে গেল, সেটা যেন না হয়। এবং শেষ যে পয়েন্টটা রয়েছে যে সেখানে যেন আমরা তথ্যটি সম্পূর্ণ নির্ভুলভাবে তথ্যটি পৌঁছাতে পারি একজন শ্রোতার কাছে। বক্তা এবং শ্রোতা, আহ এটাও যেমন জরুরি কার্যকর যোগাযোগের ক্ষেত্রে। পাশাপাশি দুজনেই যেন বক্তা হতে পারেন, দুজনেই যেন শ্রোতা হতে পারেন। কারণ একজন শুধু লেকচার মেথডে বলেই যাচ্ছেন আর একজন শুধু শুনবেন, এটাও যেমন কার্যকর না, আবার দুজনের চুপ থাকাটাও কিন্তু সমাধান না। এরপরে আসি আমরা 4টা প্রিন্সিপালের কথা বলা হয়েছে, যেখানে বলা হয় যে যেই মেসেজটা আমি অন্য একজন ব্যক্তিকে দিতে যাচ্ছি বা তার সাথে যোগাযোগ করার জন্য, সেটাই যে সে ওই আপু, মুহূর্তে আপনাকে গ্রহণ এখানে করবে। একটু ইন্টারাপ্ট করছি, সরি। জি এই যে জি 7C বললেন, এই শব্দগুলো যদি আরেকবার বলে দেন আমার মনে হয় সকলের মনে রাখতে খুব সুবিধা হবে। 7Cর ওয়ার্ড আচ্ছা গুলো যদি একবার বলে দেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রথমটি হচ্ছে কার্টিসি, তারপরে ক্ল্যারিটি, তারপরে কনসিসনেস, কমপ্লিটনেস, কারেকশন, কনক্রিটনেস অ্যান্ড ক্রেডিবিলিটি। ধন্যবাদ এগুলো আপু। যদিও বুকিশ ভাষা, আমরা একটু ভেঙেই বলার চেষ্টা করেছি কিশোর কিশোরীদের জন্য, যাতে তারা উদাহরণটা বুঝতে পারেন। হ্যাঁ, এরপরে আসি আমরা এবং 4টি শেষে প্রাথমিক। আপনাদের এই শব্দ বলে দেওয়াটা খুব কাজে লাগবে, ওরা সংক্ষেপে জি মনে রাখতে পারবে। জি জি। এরপরে আসি যে আমরা প্রাথমিক প্রিন্সিপাল গুলোতে, অর্থাৎ 4 ধরনের প্রিন্সিপালের কথা বলা হয়েছে, যেখানে বলা হলো যে যখন আমি তথ্যটি প্রদান করব কারো কাছে, সেটা যে ওই মুহূর্তে তিনি ওভাবেই গ্রহণ করবেন বিষয়টি তা না, তবে তার গ্রহণযোগ্যতাটা থাকতে হবে। অর্থাৎ আমি একটা কথা বললাম আপনাকে, আজকে বললাম যে আপা আপনি কেমন আছেন, আর কিছুক্ষণ পরে তো আমরা লাইভে যাচ্ছি, আমরা এই এই তথ্যটি দিতে চাই। অর্থাৎ আপনি কিন্তু আমার থেকে জেনে গেলেন আমি কি বিষয়ের উপরে কথাগুলো বলছি, এবং সম্পূর্ণ লাইনটাই আমি শেষ করেছি। মেসেজটা যদি আপনার কাছে যেয়ে থাকে, আপনি এটা বুঝবেন যে আমার মূল নীতিটা কোথায় রয়েছে। তারপরে হচ্ছে যে যোগাযোগ যে করা যাচ্ছে না এটা অসম্ভব, এই ধারণাটা নিয়ে যদি আমি থাকি, সেটা কিন্তু প্রিন্সিপালের মধ্যে পড়ে না। অর্থাৎ যোগাযোগ করতে পারি না বা করা যায় না, এটা এটা কিন্তু বিষয়টা তেমন না। অবশ্যই যোগাযোগ করা যায়, ভার্বালি হতে পারে, নন ভার্বালি হতে পারে, রিটেন হতে পারে, অর্থাৎ লিখে দেওয়ার মাধ্যমে হতে পারে, হ্যাঁ ইশারা ইঙ্গিতের মাধ্যমেও হতে পারে। তৃতীয় যে বিষয়টি রয়েছে যে প্রতিটি তথ্যতে কন্টেন্ট বা বিষয়বস্তু এবং অনুভূতি দুটোই কিন্তু থাকবে। যা বলছি তার মধ্যে কিন্তু আমার এক ধরনের ফিলিংস বা অনুভূতিও জড়িত রয়েছে। এরপরে সর্বশেষ যেটা, যে মৌখিক বার্তা চেয়ে নন ভার্বাল অর্থাৎ বাচনিক অবাচনিক শব্দগুলোই কিন্তু বেশি গ্রহণযোগ্য হয়। অর্থাৎ সবকিছু যে বলেই বোঝাতে হবে বিষয়টি তা না। আজকে বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু জানালা দিয়ে ইশারা করেও আমার ঘরের পরিবারের সদস্যকে বোঝাতে পারি যে জানালার দিকে তাকাও, হাত দিলেই কিন্তু সে জানালার দিকে তাকাচ্ছে এবং দেখছে যে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ পুরো ঘটনাটা কিন্তু আমাকে বর্ণনাই করতে হলো না, শুধুমাত্র একটা হাত দিয়ে ইশারা করলাম, হয়ে গেল। এরপরে আমাদের পরের প্রশ্নটা আসে যে ইম্পর্টেন্স অফ ইয়ং ইন্টারপার্সোনাল, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। সেখানে হচ্ছে যে আমরা যা বলবো বা যা লিখছি বা যে তথ্যটি দিচ্ছি সেটা যেন পরিষ্কার হয়, অর্থাৎ পরিপূর্ণ বোধগম্য হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা 2 ধরনের কমিউনিকেশন বা যোগাযোগ যেন রক্ষা করি, একজন বলছে আর একজন শুনছে, সেটা যেন না হয়। তারপরে হচ্ছে আমরা অন্যের থেকে ফিডব্যাকটা যেন নিতে পারি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বিশেষ করে তরুণদের মধ্যে আমরা সাধারণত বাবা মা যেটা বলেন সেটা নিতে চাই না, কিশোর কিশোরী বয়সে বন্ধুদেরটা কাজে লাগাই, মনে করছি যে তারা শুধু আমাদের ভুলই ধরছেন। বিষয়টা যে তা না, সেটাও বোঝাটা জরুরি। পাশাপাশি হচ্ছে যে যতটুকু
আমি তথ্যটি পেলাম সেটার একটা সামারাইজ অর্থাৎ একটা সারাংশ যেন আমি সেই শ্রোতাকে বুঝিয়ে দিতে পারি, যাকে আমি বোঝানোর চেষ্টা করছি। একেবারে শেষের দিকে বলছি যে কি কি উপকার হতে পারে, তরুণরা কিভাবে কার্যকর যোগাযোগ বাড়াতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে তাদের যোগাযোগ বাড়ানোর জন্য তাদেরকে লিসেনিং স্কিলটা প্র্যাকটিস করতে হবে, অন্যকে শোনা, মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে যে কোনো ইন্টারাপশন অর্থাৎ কথার মাঝখানে আমি একটা প্রসঙ্গ বলে ফেললাম, সেটা না হয়ে যদি তাকে আগে মনোযোগ দিয়ে শুনি এবং আমার যদি কোনো প্রশ্ন থাকে তার বলার পরেই যেন প্রশ্নটি করি। তারপরে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা যেন আমার পজিটিভ থাকে, অর্থাৎ কেউ একজন কথা বলছে, তাকে আমার ভালো লাগছে না দেখে যে আমি চোখ ঘুরিয়ে নিলাম অর্থাৎ নিচের দিকে তাকিয়ে থাকলাম, এটাতে কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজে সে জানতে পারলো যে আমি তাকে গুরুত্ব দিচ্ছি না, তার কথা আমার কাছে ইম্পর্টেন্ট না। তারপরে আসি যে পাবলিক স্পিকিং, যে মানে অর্থাৎ মানুষের সামনে আমাকে নিজেকে প্রেজেন্টেবল হতে হবে, যা বলছি সেই তথ্যটি যেন নির্ভরযোগ্য হয় এবং সবাইকে যেন সেটা শোনাতে পারি, বোঝাতে পারি। জেনুইন থাকতে হবে নিজের কাছে, যেমন আমার আগ্রহ এবং কৌতূহলের জায়গাটাই যেন আমি নিজের কাছে প্রকাশ করতে পারি, পাশাপাশি অন্য কে কি বলছে সেটাও যেন গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে শুনি। ইমপ্যাথি দিতে হবে, ইমপ্যাথি নিয়ে আগে অনেক কথা বলেছি আমরা, আশা করছি পূর্ববর্তী এপিসোড গুলোর থেকে আপনারা জানতে পারবেন। তারপরে হচ্ছে যে আননেসেসারি কোনো অ্যাডভাইস অর্থাৎ যেটা দরকার নেই সেই কথা বলে তাকে খুব বেশি জ্ঞান দেওয়ারও প্রয়োজন নেই। এবং সর্বশেষ যেটা, যে এক ধরনের স্পেস দেওয়া, অন্য কেউ সুযোগ দেওয়া বলার। যদিও আমি এই প্রশ্নগুলো অনেকক্ষণ ধরে বলেছি, আপনাকে সুযোগ দিইনি, এখন দিচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে কিছু কিছু ক্ষেত্রে শোনাটা অত্যন্ত দরকার, কারণ আমরা যখন বলতে থাকি তখন এই জিনিসটা ঘটে যে সামনের জন অনেক সময় হ্যাঁ হুম বা হয়তো এমন ভাবে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে, মনে হয় যে সে সবটাই মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু যদি তাকে প্রশ্ন করা যায় হুট করে যে কি বুঝেছে বা কি শুনেছে, বা দু একটা যদি প্রশ্ন, তথ্যমূলক প্রশ্ন করা যায় যাচ্ছে এটা কি বললাম, তখন দেখা যায় যে সে তাকায় আছে। তো আসলে শোনাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আপু অনেকগুলো তথ্য খুব সুন্দর দিয়েছেন। 7C আমার খুব ভালো লেগেছে। দেখি কার কার 7C কয়টা পয়েন্ট মনে আছে, আমি কিন্তু লিখে ফেলেছি। কার কার কয়টা পয়েন্ট আছে কমেন্টে লিখে দিতে হবে। আর কিছু প্রশ্ন আমার কাছে তো আছেই, কারো কাছে যদি এই যে যোগাযোগের জন্য, ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য স্কিল হিসেবে কি ধরনের সমস্যা ফেস করার কোনো অভিজ্ঞতা থেকে থাকে কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্টে আশা করছি সেই প্রশ্নগুলো। আর এই ফাঁকে আমার কাছে যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে আমি প্রথম আপুর কাছে করতে চাইছি। একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রশ্নটি করেছে যে আমি জীবন দক্ষতার মধ্যে কার্যকর যোগাযোগ করার দক্ষতা অর্জন করতে চাই, এই জন্য আমার কি কি দক্ষতা থাকা দরকার। সে খুব চমৎকার ভাবে জানতে চাইছে যে আসলে আমি যে যোগাযোগ দক্ষতাটা চাইছি এজন্য আমার কি কি দক্ষতা থাকা দরকার। আপু তাকে কি কি ভাবে আমরা বলতে পারি যে এগুলো আসলে প্রমিনেন্ট? জি আপা। আম, সে একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তো সে এই বয়সে যে প্রশ্নটি করেছে তার জন্য তার অনেক ধন্যবাদ, কারণ তার এই প্রশ্নের মাধ্যমে হয়তো আরো অনেকে এই বিষয়টি সম্পর্কে জানতে পারবে। দক্ষতাগুলো সম্পর্কে জানতে চেয়েছে। কার্যকরী যোগাযোগ হচ্ছে এক ধরনের জীবন দক্ষতা। জীবন দক্ষতা বিষয়টা হচ্ছে এরকম যে জীবনে চলার পথে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে চলার জন্য আমার নিজের জন্য যে দক্ষতাটা থাকা প্রয়োজন, যার মাধ্যমে আমি কোনো পরিস্থিতি সহজে মোকাবেলা করতে পারি বা কোনো সমস্যা আমি নিজে সলভ করতে পারি, এই ধরনের দক্ষতাগুলোকে আমরা সাধারণত জীবন দক্ষতা বলে থাকি। এর মধ্যে হচ্ছে কার্যকরী যোগাযোগ একটি বিষয়। আর কথা এমন একটি বিষয়, কথার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, আবার দেখা যায় যে কথার মাধ্যমে অনেক সমস্যার সৃষ্টিও হয়ে যায়। এখন আমি হচ্ছে কার্যকরী যোগাযোগের যে দক্ষতাগুলো আছে সেগুলো সম্পর্কে বলছি। প্রথম দক্ষতাটি হচ্ছে অবজার্ভ করার বা কোনো একটা পরিস্থিতি ঘটনাকে অবজার্ভ করার বা পর্যবেক্ষণ করার দক্ষতাটা, যে এমন কোন একটা সিচুয়েশন, ওই সিচুয়েশনটা বুঝে আমাকে কথা যাতে আমি বলতে পারি। যেমন হচ্ছে যে কোনো একটা শোক চলছে কোনো বাড়িতে, বা ওইখানে কোনো হচ্ছে কষ্টের কোনো ঘটনা ঘটেছে, তো এর মধ্যে গিয়ে যদি আমি কোন আনন্দের খবর বলি বা কোন আনন্দের ঘটনা নিয়ে হাসাহাসি করতে থাকি, সেই ক্ষেত্রে তখন হয়তো অন্য যারা আছে ওই ঘটনা বা ওই পরিস্থিতিতে তারা হয়তো আমাকে সহজভাবে মেনে নাও নিতে পারে। তখন দেখা যাবে তাদের সাথে আমার একটা কনফ্লিক্ট হয়ে যেতে পারে। তাই পরিস্থিতি বুঝে কথা বলা বা পরিস্থিতি বুঝে আচরণ যদি আমরা করে থাকতে পারি, এটি একটি দক্ষতা। তারপর
আলাপন আপা দুই বলে গিয়েছেন যে মনোযোগ দিয়ে শোনার বিষয়টি, এটিও এক এক ধরনের স্কিল। আমরা যদি আরেকজনকে মনোযোগ দিয়ে শুনতে পারি তখন দেখা যায় যে আমাদের অনেকগুলো বিষয় আমরা ওই শোনার মাধ্যমে জেনে যেতে পারি, যার জন্য কিছুক্ষণ পর পর বা অনেকবার যোগাযোগ করার প্রয়োজন নাও হতে পারে। দেখা যায় যে একবার কমিউনিকেশনের মাধ্যমে আমরা একটা জিনিস সলভ করতে পেরেছি বা কোনো তথ্য আমরা জেনে নিতে পেরেছি, যার জন্য অনেকবার বা সময় নষ্ট করার বিষয়টা থাকে না। আর আমি যখন আরেকজনকে মনোযোগ দিয়ে শুনবো তার কথাটা, তখন সে নিজের মধ্যে একটা অনার ফিল করবে যে না আমাকে কেউ শুনছে। এবং আমিও যখন তার কাছে কোনো কথা বলতে যাব, তখন সেও আমার মতনই আমাকে হয়তো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। এটা আমাদেরও ব্যক্তিগত লাইফে যখন আমরা কারোর সাথে কোনো কথা বলি, যখন আমরা বুঝতে পারি কেউ আমাকে মনোযোগ দিয়ে শুনছে, তখন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে এবং আহ, আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার ইচ্ছা হয়। আর যখন বুঝতে পারি যে আমাকে আসলে কেউ শুনছে না, তখন মনে হয় যে আচ্ছা এই কথাটা তাড়াতাড়ি শেষ করে দিলেই ভালো হয়, কারণ সে তো আমাকে শুনছেই না। আরেকটি বিষয় হচ্ছে যে নন ভার্বাল কিউজ গুলো বুঝতে পারার, যে অনেক সময় দেখা যায় যে কেউ হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন আপা যে হ্যাঁ হ্যাঁ বুঝেছি এরকম ধরনের মাথা নাড়াচ্ছে, আসলে কিন্তু নাও বুঝতে পারে। তো হয়তো সে মাথা নাড়াচ্ছে, কিন্তু তার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখে মনে হচ্ছে যে আসলে একটু সে কনফিউজ, সে আসলে বোঝেনি। তো এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তখন হয়তো আমরা তাকে প্রশ্ন করতে পারি যে আপনি বলছেন মুখ দিয়ে আপনি বুঝতে পেরেছেন, মাথা নাড়াচ্ছেন যে বুঝতে পেরেছেন, কিন্তু আপনাকে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে আপনি মনে হয় কোনো একটা জায়গায় কনফিউজ বা দ্বিধা বোধ করছেন। তো আপনি কি একটু আমাকে বলবেন কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা? এইভাবে আমরা যদি বলতে পারি তাহলে হয়তো অনেক সুবিধা হয় যোগাযোগটা করতে। আর হচ্ছে যে আমরা যে কথা বলছি বা আমরা যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি যাতে স্পষ্ট হয়, মানে অনেক বেশিও বলার প্রয়োজন নেই। অনেক বেশি বললে হয়তো দেখা যায় যে আসলে কি বলতে চাচ্ছি, অনেক বেশি বলার মাঝখানে আসল যে কথাটি সেটি হারিয়ে যাচ্ছে। আবার যখন আমরা অনেক কম বলছি, তখন দেখা যাচ্ছে যে আসল তথ্যটি দেওয়া হচ্ছে না হয়তো। তো আসলে কি বলতে চাচ্ছি সেটা যদি স্পেসিফিক করে অল্প কথার মাধ্যমে যদি বলা যায়, বিষয়টা হচ্ছে যে অল্প কথায় যদি কাজ হয়ে যায় তাহলে বেশি কথার প্রয়োজন নাই, এরকম একটি বিষয়। আহ প্রশ্ন করা, আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করতে যাই, প্রশ্ন করার একটা স্কিল। কারণ হচ্ছে যখন আমরা প্রশ্ন করি তখন যাতে একসাথে অনেকগুলো প্রশ্ন না করে ফেলি, হয়তো একটা বা দুইটা, অনেকগুলো কথা বলতে বলতে এক থেকে দুইটা প্রশ্ন একসাথে করা যেতে পারে। কিন্তু যদি চার পাঁচটি প্রশ্ন একসাথে করে ফেলি, তখন হয়তো আরেকজন ব্যক্তি সে নিজেকে ভাববে যে আমি এখানে হয়তো প্রশ্ন ইন্টারভিউ বোর্ড কিনা বা এরকম কিনা, এটা মনে করে সে হয়তো থেমে যেতে পারে যোগাযোগ করা মাঝপথে। তো প্রশ্ন করার ক্ষেত্রে একটু সতর্ক থেকে আমরা যদি করতে পারি। আর হচ্ছে যে একসেপ্ট করার প্রবণতা থাকাটা, যে আমি যার সাথে কথা বলছি আমার চিন্তা ভাবনাগুলোই যে আরেকজন মেনে নিবে বা তার কাছেও যে এটা একরকম হবে তা নাও হতে পারে। কোন একটি ঘটনাকে আমি হয়তো ইতিবাচক দেখছি, আরেকজন নেতিবাচক ভাবেও দেখতে পারে। তাই তার নেতিবাচকটাকেও যাতে আমরা সম্মান করতে পারি, একসেপ্ট করতে পারি, এই মন মানসিকতাটা তৈরি করার দক্ষতাটা থাকা দরকার। আর হচ্ছে যে যোগাযোগ করার জন্য সঠিক মাধ্যমটা বেছে নেওয়া, যে আমি কোন ভাবে যোগাযোগ করলে এখন এটা কার্যকর হবে। কখন হতে পারে যে আমার কাছে মনে হতে পারে যে আমি যদি তার সাথে সরাসরি গিয়ে কথা বলি, বিষয়টা হয়তো সবচেয়ে বেশি কার্যকর হবে, ফোনের প্রয়োজন নেই। আবার অনেক সময় মনে হতে পারে যে এখন হচ্ছে আমার না গিয়েও আমি ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে তার সাথে এখন যোগাযোগটা করে নিতে পারি, এটাই ভালো। তাই কখন কার জন্য কোনটা ভালো, কোন পরিস্থিতিতে কোন মাধ্যমটা ভালো, সেটা একটু ভেবে যোগাযোগটা করা যেতে পারে। তারপর সর্বশেষ যে দক্ষতাটা আছে সেটা হচ্ছে ফিডব্যাক নেওয়া। যে ফিডব্যাক নেওয়াটা হচ্ছে যে এতক্ষণ আমরা যে কথাগুলো বলছি কারোর সাথে বা যে তথ্যগুলো আমি তাকে দিয়েছি, সে আদৌ সেই জিনিসটা বুঝতে পেরেছে কিনা। তাই সেটা একটু যদি বিনয়ের সাথে বা একটু অনুরোধ করে বলা যায় যে আমি এতক্ষণ যা যা বলেছি আপনার কি মনে হয়, আহ, আপনি কি বুঝতে পেরেছেন, আপনি যদি একটু বলতেন আপনি আসলে কি বুঝতে পেরেছেন, একটু বিনয়ের সাথে যদি বলা যায়, তখন হয়তো যদি এখানে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে বা সে যদি ঠিক নাও বুঝে থাকে, তখন একটা কারেকশন করার একটা
মানে সুযোগটা থেকে যায়। তাই ফিডব্যাকটা যদি আমরা আদান প্রদান করতে পারি তাহলে হয়তো যোগাযোগটা অনেক কার্যকরী হয়ে থাকে। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপুকে। প্রত্যেকটি পয়েন্টই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন কথা বলবো তখন যদি বিরক্তি নিয়ে কথা বলি কিংবা অপরজনের মতামত না শোনার মতো মনোযোগ নিয়ে কথা বলি, স্বভাবতই যোগাযোগটা দক্ষতার সাথে পরিচালনা করা কখনোই সম্ভব না। আপু সুন্দর করে এমপ্যাথি নিয়ে কথা বলেছেন এবং শোনার সাথে সাথে যে টিপস গুলো আপু দিয়েছেন সেগুলো কিন্তু আমরা কাজে লাগালে অত্যন্ত দক্ষতার সাথে পারস্পরিক সম্পর্কটাকে বৃদ্ধি করতে পারবো, গভীর করতে পারবো। এবারে চলে আসি প্রথম আপুর কাছে। আপু, অনেক ক্ষেত্রেই আমরা অনেক সময় শুনে থাকি বা অনেকেই বলে থাকে যে কারিক দক্ষতার বিষয়গুলো আমরা বিভিন্ন সম্পর্কের মধ্যে কাজে লাগাবো, কিন্তু যখন আপনজন আসে বা খুব কাছের ব্যক্তি, তখন এই দক্ষতা জানা সত্ত্বেও অনেক সময় মানুষ নিজের আবেগকে মানে ঠিক কন্ট্রোল করতে পারে না। এক্ষেত্রে কি করা যায় যদি ছোট্ট করে আমাদেরকে বলেন। আমি প্রথম আপুর সাথে কথা বলছি। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আপা আমি একটু শুনতে পাইনি, দুঃখিত। আচ্ছা, আমি বলছিলাম আপু যে আমরা যে এতগুলো সুন্দর সুন্দর মত পাচ্ছি, জি। সুন্দরগুলো তথ্য পাচ্ছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই তথ্যগুলো আমরা বাইরের অনেকের সাথে প্রয়োগ করতে পারলেও খুব আপনজনের কাছে হয়তো আমরা সেটা প্রয়োগ করতে পারি না। আমাদের আবেগগুলো কাছে চলে আসে, আবেগ দ্বারা তাড়িত আমরা খুব বেশি হয়ে যায়। ছোট্ট করে যদি বলেন যে এক্ষেত্রে আমরা কি করতে পারি। জি, আবেগ মানুষ, প্রতিটা মানুষের যেহেতু মন আছে আবেগ তো থাকেই। তো আবেগটা যদি আসলে কি কারণে হচ্ছে, যোগাযোগ করার ক্ষেত্রে হচ্ছে যে বাহিরের মানুষ হোক আর কাছের মানুষ হোক, আমি যদি সবাইকে একইভাবে দেখি একটা জিনিস, যে আমি যখনই যার সাথে কথা বলতে যাচ্ছি যে আমার কি কারণে আমার এই আবেগটা হচ্ছে বা আমি কি অনুভবটা করছি এখন, তার ক্ষেত্রে এই মেসেজগুলো যদি আমরা দিতে পারি তাকে, যে এখন আমি কি ভাবছি বা আমি তার সাথে কি কারণে, মানে অন্যদের সাথে যেরকম ব্যবহার করছি তার সাথে আমি কি কারণে এই ব্যবহারটা করতে পারছি না, এই জিনিসগুলোর কি কারণ থাকতে পারে, এই জিনিসগুলো যদি জানতে পারি আমরা তাহলে হয়তো উত্তরটি দেওয়া সবচেয়ে বেশি সহজ হতো। আর এর জন্য তো আমাদের আলাপন হেল্পলাইন নাম্বার আছে, আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে কথা বলা যায়। কারণ হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিষয় হতে পারে, তাই একটা ওভারঅল অ্যান্সারটা দেওয়া সম্ভব হচ্ছে না। ধন্যবাদ ধন্যবাদ আপু। আপা। দ্বিতীয় আপুর কাছে চলে যাচ্ছে। আপু, কার্যকর যোগাযোগ কিভাবে পরিবারের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে পারে বা সুসম্পর্ক বজায় রাখতে পারে সেই সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। জি, অবশ্যই। প্রথমত যোগাযোগটা কিন্তু শুরুই হয় পরিবারের সদস্যদের মাধ্যমে এবং জন্মের পর থেকে যখন একজন শিশু তার ভাষাটি কান্না দিয়ে শুরু হয়, যখন তিনি বোঝাতে পারছেন না তখন কিন্তু পরিবারের সদস্যগুলোই তার ভাষাটা বোঝার চেষ্টা করেন, যদিও সেখানে মিনিংফুল অনেক কিছুই থাকে না। হ্যাঁ, মা বোঝেন, বাবা হয়তো বোঝেন, কিছু কিছু ছোট ছোট শব্দ আমরা বোঝার চেষ্টা করি। কথাটা কেন বললাম? কারণ প্রত্যেকটা জিনিসেরই কিছু রুট অথবা ভিত রয়েছে। এই ভিতটাও কিন্তু খুব আহ ইতিবাচক হওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ যেই সন্তানটা দেখবে যে ছোটবেলা থেকে তিনি যখন পরিবারে কোনো কথা বলছেন, অন্যান্য সদস্যরা তাকে মনোযোগের সাথে শুনছেন, অনেক প্রশ্ন করছেন, জানতে চাইছেন, তার কাছে প্রশ্নের জবাব থাকলে তারা দিচ্ছেন, না থাকলে তারা সময় নিয়ে অন্য কারো কাছ থেকে জেনে হলেও তাকে দিচ্ছেন। এখানেই কিন্তু একটা পজিটিভিটি, অর্থাৎ সে শিখে গেল যে কোনো কিছু জানার জন্য অপেক্ষা করতে হয়। এক, দ্বিতীয়ত হলো যখন তাকে জানানো হলো উত্তরটা, তিনি খুশি হলেন, আনন্দ পেলেন, জানলেন যে পরিবারের সাথে তার একটা সুসম্পর্ক রয়েছে। এটাও কিন্তু এক ধরনের যোগাযোগ। কারণ মুখের হাসি, চাহনি, কথা বলা, তার ভালো কোনো কাজের প্রশংসা, এগুলো প্রত্যেকটাই কিন্তু সুসম্পর্ক তৈরিতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এরপরে আসি যে পরিবার কিভাবে সুসম্পর্ক বজায় রাখতে পারে কার্যকরী যোগাযোগের মাধ্যমে। প্রথমত হচ্ছে হেলদি কমিউনিকেশন। আপনার যোগাযোগটা যেন অবশ্যই স্বাস্থ্যসম্মত হয়। কিরকম স্বাস্থ্যসম্মত? যেন কাউকে আঘাত না করে, অর্থাৎ অ্যাসার্টিভ হওয়াটা। আমার প্রয়োজনটাই আমি বোঝাবো, কিন্তু এমন ভাবে বোঝাবো যাতে তিনি কষ্ট না পান এবং তিনি যেন আমার প্রয়োজনটা বুঝতে পারেন। রিকোয়েস্টের মাধ্যমে তাকে শেষ করা আমার চাওয়াটা, হ্যাঁ, এই জায়গাটা। পাশাপাশি হচ্ছে যে আমাকে কনসার্ন থাকতে হবে, সজাগ থাকতে হবে যেন কোনো ভুল তথ্য তার কাছে চলে না যায়। যেটাই জানতে চাচ্ছি আমি যেন সুন্দর করে ওই চাওয়াটা তার কাছে পৌঁছাতে পারি। এবং কিছু কিছু কোপিং স্ট্র্যাটেজি, অর্থাৎ যেমন নিজের সম্পর্কে ভালো ধারণা করা, পরিবারের অন্যকে গুরুত্ব দেয়া। হ্যাঁ, অনেক সময় হয় কি বড়রা অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরিবারে, একসাথে বসেও নেন, অনেকে নিজেরাই নিয়ে ফেলেন।
কি কারণে নিলেন, সেখানে আমি আগেই যদি রিয়াকশনটা না করে জানার চেষ্টা করি যে তিনি এই কারণেই এমন সিদ্ধান্তটি নিয়েছেন যেটা আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ভালো, তখন কিন্তু আমি তাকে বোঝার চেষ্টা করলাম, নিজে জানার চেষ্টা করলাম, অর্থাৎ ওই ক্ল্যারিটি আসলো 7 C's এর যে অংশগুলো, পাশাপাশি কমপ্লিট হলো তথ্যটি, এবং আমার একটা রেসপেক্টের জায়গা থাকলো আমার কাছের মানুষদের প্রতি। এরপরে আসি যে আমাদের এটা প্যারেন্টসদের জন্য বলা যে আমরা যেন সব সময় পরিবারের মধ্যে বড় হয়েছে দেখে যে সব সময় ছোটরা যা বলবে সেটা ভুল বলছে, অথবা না জেনে বলছে, অথবা বেশি পেকে গেছে, এরকমটা যেন মনে না করি। হ্যাঁ, কারণ অভিভাবকদেরও একটু জানা জরুরি যে কিশোর কিশোরী বয়সে অনেক কৌতূহল থাকবে, তাদের অনেক আবিষ্কারের চিন্তা ভাবনা থাকবে, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তারা জানতে পারেন যেটা হয়তো আমরা বড়রাও জানি না, বাবা মাও হয়তো জানি না, নতুন কিছু তথ্য। অর্থাৎ সেটা মেনে নেওয়ার ধৈর্যটাও যেন আমাদের থাকে, কারেকশনের জায়গাতে না থেকে আমরা যেন তাদেরকে কানেকশনটাতে বজায় থাকতে পারি। অর্থাৎ কারেকশনটা অনেক বড় ব্যাপার, হ্যাঁ, সেই ভুল শুধরানোর জায়গাটাতে আমরা একটু দূরে রেখে তাদের সাথে যেন কাছাকাছি হতে পারি এবং তাদেরকে মনোযোগ দিয়ে শুনতে পারি, এবং শেষে যেটা একটা ফ্যামিলি বন্ডেজ, এই বন্ডেজটাতে যেন আমাদের মধ্যে এক ধরনের আন্তরিকতা থাকে, একে অপরের শ্রদ্ধাবোধ থাকে, এবং কথা বলার মাঝে অন্যকে মেনে নেওয়ার একটা প্রবণতা থাকে। যদি ভুলও হয় সেটার জন্য পরবর্তীতে একটা সময় বেছে নিয়ে তাকে NVC, নন ভায়োলেন্ট কমিউনিকেশন, সেটার মাধ্যমে বলা, যদিও সেটা নিয়ে আমরা পরবর্তীতে আবার বলবো। আশা করছি যে প্রশ্নকর্তা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আপনার কাছে একটি লাইভের প্রশ্ন জেনে নিতে চাইছি। সাখাওয়াত হোসেন একটি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম আপা, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অষ্টম শ্রেণীর একজন ছাত্র। আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী। আমাকে এই পর্যন্ত 7-8টা স্কুলে পড়ালেখা করানো হয়েছে। এখন নাকি আমাকে আবারও নতুন স্কুলে ভর্তি হতে হবে, যা আমার মোটেও পছন্দ না। বাবা মাকে অনেকবার বলার পরেও তারা আমার কথাকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না। এটি কি আদৌ একজন শিক্ষার্থীর পড়ালেখার জন্য উপযোগী? দয়া করে উত্তরটি দেবেন। আশা করছি সে অপেক্ষা করে আছে, যেহেতু উত্তরটি সে নেবে। আমি দ্বিতীয় আপুর কাছে প্রশ্নটি রাখতে চাইছি। প্রথমেই সমানুভূতি জানাচ্ছি আপনার প্রশ্নটার উপর, এবং আপনার অনুভূতি আমি বোঝার চেষ্টা করছি। অত্যন্ত কষ্টের জায়গা থেকে আপনি বলেছেন। আসলেও একজন ছাত্র হিসেবে বা শিক্ষার্থী হিসেবে আপনার বারবার স্কুল পরিবর্তন করাতে আপনার যেমন পড়ালেখার দিক থেকে একটা ব্যাঘাত ঘটছে, পাশাপাশি নতুন বন্ধু নির্বাচন, পরিবেশের সাথে খাপ খাওয়ানো, এবং পরিবারের সাথেও কিন্তু আবার নতুন ভাবে পরিচিত করিয়ে দিতে হচ্ছে আপনার স্কুল, আপনার বন্ধু, আপনার নতুন পরিবেশকে। অর্থাৎ আপনি একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাতে কিন্তু আমরা পরিবারের সাথে যখন যোগাযোগ রক্ষা করতে যাব, এই যে আপনার চাওয়া, যে আপনি চাইছেন না যে বারবার স্কুল পরিবর্তন করাটা, কারণ এখানে আপনি মানসিক ভাবেও ভালো থাকতে পারছেন না, পাশাপাশি স্কুলের সাথে মানিয়ে চলতে আপনার বেশ বেগ পেতে হচ্ছে, হয়তো এটা রেজাল্টের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। এই কথাগুলোই স্পষ্টভাবে আপনি বিনয়ের সহিত আপনার বাবা বা মাকে জানাতে পারেন। পাশাপাশি এটাও একটু দেখা জরুরি যে বাবা যেহেতু সরকারি চাকরিজীবী, পোস্টিং এর একটা ব্যাপার রয়েছে তার, হ্যাঁ, কোথায় আসলে তিনি অপারগ, তিনি কি আসলে কত বছর পর্যন্ত আপনাকে এক জায়গায় রাখতে পারবেন, এরপরে তাকে অন্য জায়গায় যেতে হবে, তিনি বাধ্য কিনা। যদি সেরকমটা হয়ে থাকে তাহলে অল্টারনেটিভ কোনো অপশন খোঁজা হতে পারে। আপনি ডাইনিং এ বসে বাবাকে বা মাকে বলতে পারেন যে আমি তো এভাবে স্কুল পরিবর্তন করতে চাই না, আমার জীবনের লক্ষ্যটা তাহলে কি হবে, আমি তো একটি সুন্দর স্বপ্ন দেখছি নিজেকে নিয়ে, তোমরা কি আমাকে এ ব্যাপারে কোনো হেল্প করতে পারো, আমি কি তাহলে অন্য কোনো উপায় নিয়ে ভাবতে পারি, আমি কি কারোর সাথে কথা বলতে পারি, প্রয়োজনে শিক্ষকদের সাথে গার্জিয়ানকে কথা বলিয়ে দিতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আপনি বসে থাকবেন না, আপনার চাওয়াটা আপনি বিনয়ের সাথে বলুন, পাশাপাশি অন্য অপশনটাও খুঁজুন। আশা করছি আপনি ভালো কোনো ফিডব্যাক পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে। আসলে অনেক সময় দেখা যায় একজনের কাছে যেটা কষ্টকর মনে হয় অন্য একজনের কাছে সেটা বেশ মজার হতে পারে। অনেক সময় অনেককে আমি বলতে শুনেছি, পাশের অনেক স্টুডেন্ট যখন এরকম কোনো অভিজ্ঞতা বলে যে আমাকে ঘুরতে হচ্ছে বা যেতে হচ্ছে, ভালো লাগছে না, সে একজন বলেন যে যদি আমাকে এরকম করতে হতো তো আমার খুব ভালো লাগতো। আসলে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আপু খুব চমৎকার ভাবে বলেছেন। আমি আরেকটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। প্রথম আপুর কাছে প্রশ্নটি রাখতে চাইছি। প্রশ্ন করেছেন যে আমি 16 বছরের একজন কিশোর। আমি জানতে চাই কার্যকর যোগাযোগ করা কি কারণে কিশোর কিশোরীদের জন্য এত গুরুত্বপূর্ণ। আপু একটু বলবেন কিশোর কিশোরীদের জন্য এটি কিভাবে গুরুত্বপূর্ণ? জি আপা, এটা হচ্ছে বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে দেখা যায় যে অনেক কৌতূহল থাকে, তারপর হচ্ছে তাদের মধ্যে অনেক বিষয় নিয়ে দ্বিধা দ্বন্দ্ব কাজ করে, যে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না, এই ধরনের অনেকগুলো বিষয় তাদের মধ্যে, এটা সাইকোলজিক্যাল একটা চেঞ্জের মধ্যে চলে আসে। তাই
কার্যকরী যোগাযোগটা এই কারণেই দরকার, কারণ এই কার্যকরী যোগাযোগের মাধ্যমে তাদের হচ্ছে বিশ্বস্ততা তৈরি করা সম্ভব হয়, যে তারা যখন কোনো একটা কিছুতে কনফিউশনে ভুগবে বা কোনো একটা জিনিসকে তাদের মনে হবে যে এই কাজটা করব কি করব না, তখন তারা যাতে একজন নির্ভরযোগ্য কারোর সাথে বিষয়টা নিয়ে শেয়ার করতে পারে। যদি তারা কার্যকর যোগাযোগ কিভাবে করতে হয় তা জানে, তখন তারা এই বিষয়ে তখন দ্বিধাদ্বন্দ্বে না থেকে তখন তারা নির্ভরযোগ্য কোনো ব্যক্তির সাথে কিন্তু এটা নিয়ে তারা কথা বলতে পারে। এই কারণে কার্যকর যোগাযোগ গুরুত্বপূর্ণ বয়সন্ধিকাল সময়টাতে। এছাড়া হচ্ছে যে কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে যখন আমাদের মধ্যে দেখা যায় এই সময়টাতে অনেকে মানে ছোটখাটো কোনো কারণে রাগ রাগ হয়ে যেতে পারে। এটা যেহেতু এই সময় হচ্ছে যে তাদের একটু মুডের সুইংটা বেশি হয়, আবেগের তারতম্যটা অনেক বেশি হয়, যার কারণে দেখা যায় কখনো একটা বিষয় নিয়ে রাগ করছে, আবার কখনো দেখা যাচ্ছে এই বিষয় নিয়ে তারা রাগ করছে না। এই আবেগের তারতম্যের কারণে তাদের মধ্যে দেখা যায় যে অনেক বেশি অসুবিধা হতে পারে, পরিবারের সাথে হতে পারে, বন্ধু বান্ধবের সাথে হতে পারে। তাই হচ্ছে যে সমস্যা সমাধান করার ক্ষেত্রে এটা বসে না থেকে কথা বলাটা খুব দরকার, এবং সেই কথাটা যাতে কার্যকর ভাবে হয়। তারপর হচ্ছে যে সম্পর্কগুলো সম্পর্কগুলোর মধ্যে যদি মানে সুন্দর হয় সম্পর্কগুলো, সেক্ষেত্রেও কিন্তু কার্যকর যোগাযোগটা দরকার। কারণ হচ্ছে যে যখন আমরা কার্যকর যোগাযোগের মাধ্যমে দুইজন দুইজনকে শুনবো, আমরা একটা কোয়ালিটি সময় কাটাতে পারি। এর মধ্যে কিন্তু একটা মানে সেলফ কেয়ারের একটা বিষয় চলে আসে, যে একটা নির্ভরযোগ্য কোনো ব্যক্তির সাথে আমি কথা বলছি, তার সাথে আমার আবেগ অনুভূতি গুলো আমি শেয়ার করতে পারছি, সেও তার আবেগ অনুভূতি গুলো শেয়ার করতে পারছে। এর মাধ্যমে আমরা একটা সেলফ কেয়ারও হয়ে যাচ্ছে। আবার এটাও আমরা অনুভব করতে পারি যে আসলে আমার মতন অবস্থায় হয়তো আরো অনেকেই আছে। তো এই পারস্পরিক ভাবের আদান প্রদানের মাধ্যমে কিন্তু এটা এই সময়টাতে খুব দরকার, বয়সন্ধিকাল সময়টাতে। এছাড়া হচ্ছে যে সহযোগিতা মানে একজন আরেকজনকে হেল্প করার মানসিকতার একটা বৃদ্ধি পায় কার্যকরী যোগাযোগের মাধ্যমে। কারণ হচ্ছে আমি যখন কাউকে সুন্দর করে সুন্দর অ্যাপ্রোচে ইফেক্টিভ ওয়েতে কমিউনিকেট করব, রিকোয়েস্ট করে বলবো, তখন হয়তো তার কাছ থেকে আমার হেল্প পাওয়ার সুযোগ বা সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আর হচ্ছে কার্যকরী যোগাযোগের মাধ্যমে হচ্ছে কম সময়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের আদান প্রদান করা সম্ভব হয়, যার ফলে হচ্ছে যে সময়ের অপচয়টা হয় না। তাই এই সময়টাতে যদি কিশোর কিশোরীরা কার্যকর যোগাযোগটা কিভাবে করতে হয়, তখন হয়তো তারা অনেক বেশি কনফ্লিক্ট বা নিজের সাথে কনফ্লিক্ট, পরিবারের সাথে কনফ্লিক্ট, এই বিষয়গুলো থেকে তারা অনেকটা দূরে সরে আসতে পারবে। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপু। আপনি একটি শব্দ বলেছেন মুড সুইং, এবং লাইভেও জি। একজন জানতে চেয়েছেন যে আমার মুড সুইং এর সমস্যা আছে। মানে সংক্ষেপে যদি বলি, আরিফা ইসলাম লিখেছে, আমার মানুষের সাথে মেশার ক্ষমতা অনেক কম, আমি সহজে কারোর সাথে মিশতে পারি না, এছাড়া আমার মুড সুইং এর সমস্যা আছে। আমি এই বিষয়গুলো জি। কিভাবে বের হয়ে আসতে পারি? উম এক্ষেত্রে তাকে কি আপনি সংক্ষেপে কোনো পরামর্শ দিতে চাইবেন কিনা? জি। বয়ঃসন্ধিকাল সময়টাতে হচ্ছে যে কোনো কারণ ছাড়াই এটা হচ্ছে এক ধরনের পরিবর্তন। আমরা যদি পরিবর্তনগুলোকে মেনে নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডজাস্ট করাটা অনেক বেশি সহজ হয়। যদি আমি তার বয়সটি জানি না, যদি সে বয়ঃসন্ধিকাল সময়টাতে থেকে থাকে, তাহলে হচ্ছে এই সময়টাতে আবেগের তারতম্যটা হতে পারে, যা বয়সটা বাড়ার সাথে সাথে দেখা যায় কমে যায়। তাই সে যদি বয়ঃসন্ধিকাল সময়টাতে থেকে থাকে, তাহলে হচ্ছে এটা একসেপ্ট করে নাও, এবং হচ্ছে এটা দেখা যায় বয়ঃসন্ধিকাল সময়ের পরে যেহেতু আস্তে আস্তে কমে যায়। আর হচ্ছে যে তার যে মিশতে পারে না, এটা কতদিন ধরে হচ্ছে, এটা কি হঠাৎ করে শুরু হয়েছে, নাকি সে একদম প্রথম থেকেই কারোর সাথে মিশতে পারে না, এই বিষয়গুলো একটু জানা দরকার ছিল। সে চাইলে আমাদের হেল্পলাইনে ফোন দিতে পারে, ফোন দিয়ে বিষয়টি শেয়ার করতে পারে। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপুকে। আপু, আমার এর পরের প্রশ্ন চাইবো, একজন 15 বছর বয়সী জানতে চেয়েছে যে লকডাউনে নতুন কিছু জানতে কম্পিউটারে বসে সময় কাটাচ্ছি, কিন্তু বেশি সময় দেওয়ার কারণে আমার পরিবার আমাকে ভুল বুঝছে। আমি কিভাবে তাদেরকে বোঝাতে পারি আমি কি করছি? অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে। এর সাথে আরেকটি প্রশ্ন একটু জুড়ে দিতে চাইবো, যে কার্যকর যোগাযোগ কি মানসিক চাপ কমাতে পারে? এটা নিয়ে দুটোকে একটু যদি আপু আমাদেরকে বলেন। আচ্ছা, প্রশ্ন কি আমার জন্য? আলাপন দুই আপার জন্য না? জি জি জি, আপনার জন্য। আচ্ছা, ধন্যবাদ। দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে, যিনি বলছেন যে কম্পিউটারের সামনে বসে তিনি সময় কাটাচ্ছেন,
তিনি একজন কিশোর বা কিশোরী। আহ এই বয়সটাতে তার কিছু জানার আগ্রহ থাকবে, এবং লকডাউনে বিশেষ করে যেহেতু তিনি অনেক সময় পাচ্ছেন, অনেক কিছু আবিষ্কার করতে চাইবেন, নতুন কিছু শিখতে চাইবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, পরিবারের মানুষ বলছে যে তিনি বেশি সময় দেওয়ার কারণে তাকে ভুল বুঝছেন, তিনি এটা বলছেন। আচ্ছা, বেশি সময়টা আসলে কতটুকু বেশি সেটাও কিন্তু জানা জরুরি। কারণ আহ আপনার পরিবারের মানুষজন আপনাকে ভুল বুঝছে, নাকি আসলে তিনি আপনার ক্ষতির কথাও চিন্তা করছেন তারা, পাশাপাশি আপনার নিজেরও কি ক্ষতি হচ্ছে কিনা। যেমন কিছুদিন আগে আমাদের একটি এপিসোড গেছে স্ক্রিনিং টাইম। স্ক্রিনিং টাইম অর্থাৎ অনেকক্ষণ এক নাগাড়ে কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত বলেছি সেই এপিসোডে। আপনি চাইলে সেটি শুনতে পারেন। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে যে আমি আপনার প্রতিভাকে সম্মান জানিয়ে বলছি যে হ্যাঁ, আপনি নতুন কিছু শেখার জন্য, জানার জন্য সময় কাটাচ্ছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টাও মাথায় রাখবেন যে সেটা আপনার রুটিনের আওতাধীন কিনা, নাকি আপনার রুটিনটাকে, অন্যান্য কাজগুলোকে ক্ষতিগ্রস্ত করছে, সেখানের সময়টাকে নিয়ে নিচ্ছে। যদি সেরকম কিছু হয়ে থাকে, তাহলে আপনি আপনার নতুন করে রুটিনটাকে ঢেলে সাজাতে পারেন। অর্থাৎ কতটুকু সময় আপনি কম্পিউটারকে দেবেন। লকডাউন আছে আপনার হাতে অনেক সময়, সেখানে থাকা, খাওয়া, ঘুম, গোসল, খেলাধুলা, শারীরিক ব্যায়াম, মানসিক চিন্তা ভাবনার জায়গাতে আহ, নিজেকে একটু সময় দেওয়া, সেলফ কেয়ারের বিষয়টি, পরিবারের সাথে সময় দেওয়া, সবগুলো বিষয় কিন্তু থাকবে। হ্যাঁ, এমনটা যেন না হয় যে কম্পিউটারে শিখতে যেই দিনের অর্ধেকটা সময় কেটে যাচ্ছে এবং একটা সময় আপনার ক্লান্ত অনুভব হচ্ছে, সেটা যেন না হয়। খেয়াল রাখবেন এবং পরিবারকেও সেটা জানাতে পারেন। আরেকটা বিষয় বলছেন যে কার্যকর যোগাযোগ কি মানসিক চাপ কমাতে সম্ভব কিনা। জি, অবশ্যই এটা সক্ষম। কারণ মানসিক চাপ যতটা না আমাদের নিজের মধ্যে থাকে, আমরা কিন্তু পারিপার্শ্বিক অবস্থা দ্বারাও অনেক প্রভাবিত হয়ে যাই। কে কি বললো, আমার কথাটা ঠিক আছে কিনা, ভুল হয়ে গেল কিনা। অন্যের কথাটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে শুনি, কিন্তু নিজেও যে অনেক কিছু পারি, আমার নিজের মধ্যেও যে অনেক কোয়ালিটি থাকতে পারে, সেটা কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। হ্যাঁ, একটা ভুল ধরলে সেটা নিয়ে কিন্তু সারাদিন চিন্তা করতে থাকি, ঘুম হচ্ছে না, খাওয়ায় রুচি আসছে না, মেজাজ খিটখিটেও হয়ে যেতে পারে। তার মানে এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার মানসিক চাপ। এই চাপটা কখন আপনার কাছে ক্লিয়ার হবে? যখন আপনি নিজে বুঝবেন যে না, আমি অন্যের সাথে যোগাযোগ করতে পারি, হয়তো সবার মতো করে অত স্পষ্ট ভাষায় অথবা সুন্দর করে বোঝাতে আপনি পারছেন না, সেটা আপনার কিন্তু দোষ না, কারণ আপনি মানুষ হিসেবেই অন্যদের থেকে আলাদা। আপনার যোগাযোগ অন্যের মতো কেন হবে? আপনার যোগাযোগ আপনার মতোই হবে, এবং সেটা যেন কারো ক্ষতি না হয়, সেরকম একটি যোগাযোগ হবে। সেই জায়গাতে আপনার জন্য সমানুভূতি রইল। পাশাপাশি হচ্ছে সেলফ টক, অর্থাৎ নিজের মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজেকে বলতে পারেন যে আমি যোগাযোগ রক্ষা করতে পারি এবং এটি আমাকে ভালো থাকার জন্য জরুরি, কারণ আপনি কারো ক্ষতি করছেন না এবং প্রয়োজনটা বোঝাতে পারছেন। তারপরে বলছি যে মানসিক চাপ কমানোর জন্য কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট বা উদ্বেগ কমানোর জন্য আমাদের পূর্বেও বলা হয়েছে, এখনো বলছে, মাইন্ডফুল থাকা, ব্যায়াম করা, আপনার খাদ্যের এবং ঘুমের একটা রুটিন করা, যেখানে আহ, এক ধরনের কি বলবো, নিশ্চিন্ত ঘুম হয়, সাউন্ড স্লিপ যেটাকে বলে, এবং খাদ্যাভ্যাসের মধ্যে পুষ্টিকর খাবারগুলো রাখবেন, সেটাও কিন্তু আপনার মানসিক চাপ কমাবে। পাশাপাশি আপনার নিজের গুণের প্রতি ফোকাস করবেন, ইতিবাচক গুণ। আর একটা কথা বলবো, আমরা যে সোয়াট অ্যানালাইসিস, অর্থাৎ এটা নিয়েও আমরা বিগত এপিসোডে বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্মার্ট গোল এবং সোয়াট অ্যানালাইসিস, এই দুটোর কথা বলেছিলাম, কষ্ট করে একটু শুনে নেবেন। সোয়াট হচ্ছে যে স্ট্রেংথ, আপনার ইতিবাচক গুণ, উইকনেস, আপনার কোথায় দুর্বলতা আছে, ও ফর অপরচুনিটি, অর্থাৎ আপনার কোথায় সুযোগ আছে পরিবর্তন করার, এবং শেষ পর্যন্ত টি ফর থ্রেট, কোথায় ঝুঁকি আছে। এই জায়গাগুলো যতক্ষণ আপনি আইডেন্টিফাই করবেন, তখনই কিন্তু আপনার ওই উইকনেসটা এবং ঝুঁকিটা, এই দুটো বের করেই আপনি কিন্তু নিজের জায়গাটা সমাধান করতে পারছেন। আরো ভালো করে বিস্তারিত বোঝার জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। আপনার জন্য অনেক শুভকামনা। আত্মবিশ্বাসটা বজায় থাকুক, শুভকামনা রইল। ধন্যবাদ আপুকে। প্রথম আপুর কাছে একটি অন্যরকম প্রশ্ন করতে চাইছি। আমরা বলছি যে কার্যকর যোগাযোগের উপায়, বৃদ্ধির উপায়, গুরুত্ব, একটু ভিন্নভাবে যদি বলি যে কার্যকর যোগাযোগের প্রতিবন্ধকতাগুলো আসলে কি কি, আপু আমাদেরকে যদি সংক্ষেপে বলেন। জি আপা, ধন্যবাদ। আম, সেটাই, আমরা তো অনেকভাবেই যোগাযোগ করি, কিন্তু যোগাযোগটা তখনই কার্যকর হয়ে ওঠে না যখন আমাদের এটার মাঝখানে কোনো ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা চলে আসে। তো আমরা যদি এখন প্রতিবন্ধকতাগুলো জানতে পারি, তখন হয়তো এটা আমরা মানে উত্তরণ করতে পারবো। প্রথম যে বিষয়টি হচ্ছে ভাষা। যে আমি এক ভাষায় কথা বলছি, আরেকজন আমার ভাষাটাই বুঝতে পারছে না। এটা হতে পারে এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা হতে পারে ভাষা নিয়ে।
আবার এটাও হতে পারে যে এক দেশের মধ্যে এক জেলা থেকে আরেক জেলার যে যোগাযোগটা, সেটা তো একটা অসুবিধা হতে পারে। যেমন হতে পারে যে ঢাকায় যে বড় হয়েছে তার হয়তো চট্টগ্রামের ভাষাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, যে সে ঢাকার ভাষায় কথা বলে যাচ্ছে আর আরেকজন চট্টগ্রামের ভাষায় কথা বলে যাচ্ছে, দুইজন দুইজনের ভাষা সম্পর্কে বুঝতে পারছে না। তাহলে কিন্তু এটা কোনো যোগাযোগই হচ্ছে না, তারা কথা বলেই যাচ্ছে কিন্তু আদৌ কোনো ভাবের আদান প্রদান বা তথ্যের কোনো আদান প্রদান হচ্ছে না। তারপর হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে এক এলাকায় কোনো একটা শব্দকে হয়তো তারা আদর করে বা পছন্দ করে তারা এইভাবে বলে থাকে, কিন্তু এটা আরেক এলাকায় হয়তো এটা গালির মতন শোনা যেতে পারে। তো এই বিষয়গুলোতে সচেতন থাকা যে আমার কোনো পছন্দের করে ডাকা বা পছন্দ করে কোনো কিছু বলাটা আবার আরেক এলাকার জন্য এটা আবার কোনো নেতিবাচক কোনো বিষয় কিনা, এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আমরা কথা বলি। আবার হচ্ছে যে দেখা যায় যে যখন আমরা যোগাযোগ করি তখন অনেক বেশি তথ্য দিয়ে ফেলছি যেটা প্রয়োজনই নেই। তাই অতিরিক্ত তথ্য না দিয়ে আমরা যতটুকু তথ্য দেওয়ার দরকার সেটা যদি আমরা দিয়ে থাকি। আর হচ্ছে যে মেসেজ ভুল মেসেজটা যাতে আমরা না দিই। যদি আমরা কোনো বিষয়ে কনফিউজ থাকি, না জেনে থাকি, তখন আমরা চাইলে সময় নিতে পারি। আমরা যদি কাউকে ভুল তথ্য দিয়ে থাকি এবং সেটা যদি পরবর্তীতে সে বুঝতে পারে বা প্রমাণিত হয়, তখন হয়তো একটা অবিশ্বাস জন্মে যায়। যার জন্য আমরা যদি কোনো কিছু না জেনে থাকি তাহলে আমরা সময় নিতে পারি, সময় নিয়ে পরবর্তীতে তাকে আমরা এই তথ্যটি দিতে পারি। আবার এমনও হতে পারে যে আমি কিছু বলছি কিন্তু আমি আসলে এত স্পিডে কথা বলছি যার কারণে আসলে আরেকজন কিছুই বুঝতে পারছে না, বা আমি এমন টোনে কথা বলছি, জড়িয়ে জড়িয়ে কথা বলছি, সেটা হয়তো অনেকে বুঝতে পারছে না। তো এই বিষয়গুলো খেয়াল রেখে কনফিডেন্টের সাথে স্পষ্ট করে কথাটা যাতে আমরা বলে থাকি, তাহলে আমরা ভাষার ব্যারিয়ারটা কাটাতে অনেকটা সক্ষম হতে পারে। তারপর বিষয়টি হচ্ছে যে একজন ব্যক্তির ব্যাকগ্রাউন্ড, যে তার হতে পারে এটা তার শিক্ষাগত যোগ্যতা, তার ছোটবেলার বেড়ে ওঠার পরিবেশ, তারপর তার পরিবার, সমাজ, এই বিষয়গুলো যদি আমরা একটু গুরুত্ব দিয়ে কথা বলি যে আমি এমন একজনের সাথে কথা বলছি, আমার জন্য এই জিনিসটা খুবই একটা আনন্দের ঘটনা, কিন্তু সেই ব্যক্তিটা হয়তো এই বিষয়টি নিয়ে তার মধ্যে লাইফে কোনো ট্রমা আছে বা কোনো খারাপ লাগা আছে। তাই এইভাবে একটু চিন্তা করে কথা বলা যে আমার কথাটা যে তার জন্য খুব আনন্দের হয়ে যাবে কখনো কখনো তা নাও হতে পারে। তারপর হচ্ছে যে দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, যে একজন ব্যক্তি ছোটবেলা থেকে কোন একটা বিষয়কে দেখিয়ে এসেছে নেতিবাচক ভাবে, কিন্তু আমি এখন তার সামনে বিষয়টি ইতিবাচক ভাবে অনেক প্রকাশ করছি। তো এটা যে সে খুব সহজে মেনে নিতে পারবে তা নাও হতে পারে। এই মন মানসিকতাটা থাকা যে আরেকজনের দৃষ্টিভঙ্গি আমার থেকে আলাদা হতেই পারে। আরেকটা হচ্ছে যে তাড়াহুড়ো করে কথা শেষ করে না দেওয়ার প্রবণতাটা, যে আমার আরেকজনের সাথে কথা বলতে হবে, ঠিক আছে আচ্ছা মানে তাড়াহুড়া করে কথাটা শেষ করে দিলাম। তো তখন দেখা যায় যে সেই ব্যক্তিটা নিজের মধ্যে একটা অসম্মানিত বোধ করে এবং মনে করে যে ঠিক আছে তাহলে এটার আমার রেসপন্স না করলেও হবে, তার তো এত আগ্রহ ছিল না আমাকে কথাটা জানানো, সে তো তাড়াহুড়া করেই কথাটা শেষ করে দিয়েছে। তখন দেখা যায় যে সে যে কথাটি বলতে চেয়েছে সেই ব্যক্তি রেসপন্স করতেও পারে, নাও করতে পারে, মানে কথাটা এখানেই শেষ হয়ে যেতে পারে কমিউনিকেশনটা। তাই আমরা একটু সময় নিয়ে বিনয়ের সাথে যাতে আমরা একটু কথা বা কমিউনিকেশনটা করে থাকি। আরেকটি বিষয় হচ্ছে যে শারীরিক প্রতিবন্ধকতা। আমরা একজন মানে এক একজন ব্যক্তির মধ্যে কিছু শারীরিক প্রতিবন্ধকতা থাকতেই পারে। যেমন সে কথা নাও বলতে পারে, তাহলে কি তার সাথে আমার কথা কমিউনিকেশন করা হবে না? সেটা যাতে না হয়। বা অনেক সময় দেখা যায় কেউ কানে শুনছে না, এটা তার একটা শারীরিক প্রতিবন্ধকতা। তখন আমরা নন ভার্বাল বা অন্য কোনো ভাবে তার জন্য যেটা সুবিধা হয় সেইভাবে যদি আমরা যোগাযোগ করি। তাই কারো কোনো প্রতিবন্ধকতা আছে কিনা ফিজিক্যাল, সেই বিষয়টা যাতে আমরা জেনে নিই, যে কেউ হয়তো কানে শুনছে না কিন্তু আমি তার সাথে অনর্গল কথা বলেই যাচ্ছি কিন্তু সে তো শুনতে পাচ্ছে না। আবার এমন হতে পারে যে কথা বলতে পারে না, আমি তার সাথে কথা বলে যাচ্ছি সে তো উত্তর দিতে পারছে না, এটা একটা প্রতিবন্ধকতা। তাই এই বিষয়গুলো যদি আমরা জেনে নিই, তারপর হচ্ছে যখন আমরা কথা বলবো কমিউনিকেশন করব সেই জায়গাটা যাতে একটু নীরব হয়, মানে হচ্ছে প্রচুর শব্দ আছে এমন কোনো জায়গায় যদি আমরা কথা বলি বা কাউকে যদি আমরা ফোন দেই, তখন দেখা যাচ্ছে যে প্রচুর শব্দ হচ্ছে, তখন আমি আসলে যে তথ্যটি জানাতে চেয়েছি বা আমি যে কথাটি বলতে চেয়েছি সে হয়তো সেটি ভুল ভাবেও শুনতে পারে বা নাও শুনতে পারে। তখন দেখা যায় যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায় এবং এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে।
আর হচ্ছে যে যখন আমরা ধন্যবাদ কারোর আপু। সাথে জি, আপনাকেও ধন্যবাদ আপা। জি, আমরা আরো একটি প্রশ্নের দিকে চলে যাই। দ্বিতীয় আপুর কাছ থেকে প্রশ্নটি জেনে নিই যে আমি আমার বড় ভাইকে ভীষণ ভয় পাই। বিশেষ করে তিনি যখন আমাকে পড়ানোর সময় আমার ভুল ধরতে থাকেন এবং আমার কোনো কথাই শুনতে চান না। তার এই রূঢ়তার কারণে আমি আমার জানা শব্দগুলো ভুলে যাই। আমি কিভাবে তাকে বোঝাতে পারি? আপু, খুব সমস্যায় রয়েছে একজন, কিভাবে তাকে আমরা সমাধান দিতে পারি? জি, আম, বুঝতে পারছি তার প্রশ্নটা থেকেও কিন্তু অনেক কিছু বোঝা যায়, বিশেষ করে তার অনুভূতিটি। তিনি ভয়ের কথাটি সরাসরি উল্লেখ করেছেন। এই ভয়ের পাশাপাশি কিন্তু তার উদ্বেগ বিষয়টিও রয়েছে, যেটা হয়তো একটু আড়ালে রয়েছে। সবসময় একটা আতঙ্কে থাকা যে এই বুঝি বড় ভাই পড়া ধরলেই হয়তো আবার আমার ভুল ধরবে, হয়তো তিনি বকা দিতে পারেন বা এমন কোনো প্রতিক্রিয়া করতে পারেন যেটা তিনি হয়তো মেনে নিতে পারছেন না, অথবা তার জন্য খুবই বেদনাদায়ক। রূঢ়তার কথাটি বলেছেন, তার মানে ওই আচরণটি, বড় ভাইয়ের আচরণটি তার কাছে উপযুক্ত মনে হয়নি এবং এতটাই রূঢ় মনে হয়েছে যে তিনি আতঙ্ক এবং ভয়ে থাকছেন। সেই জায়গাটা যদি আমরা একটু চিন্তা করে দেখি যে এটা আসলে কতদিন যাবৎ হচ্ছে, কারণ দীর্ঘদিন যাবৎ যদি এরকম আহ ভয় বা উদ্বেগ অথবা তার এই রূঢ়তার কারণে তার মধ্যে একটা অস্বস্তি বোধ, তিনি বলছিলেন যে জানা বিষয় ভুলে যায়, তার মানে কনফিউশন তৈরি হচ্ছে তার মধ্যে, হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্ব, আসলে কি আমি পারি, আসলে কি উত্তরটা ঠিক হলো, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে কতদিন যাবত তার মধ্যে চলছে সেটাও জানা কিন্তু গুরুত্বপূর্ণ। আর শুধুমাত্র বড় ভাই পড়ার সময় যেই আচরণটি করেন সেই বিষয়টাকেই তিনি ভয় পাচ্ছেন। বড় ভাইয়ের সাথে তো তার অন্যান্য সময়ও হয়তো কাটে, যেহেতু পরিবারের সদস্য, তাই না? ভালো সময় আছে কিনা সেটা একটু চিন্তা করে দেখা। পড়াটাকে আসলে আপনি যতটা গুরুত্ব দিচ্ছেন, প্রশ্নকর্তাকে বলছি, বড় ভাই হয়তো তার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ তিনি অভিজ্ঞ, তিনি এই আপনার এই স্টেজটি পার করে এসেছেন, তিনি হয়তো ওটার মূল্যায়নটা বোঝেন। তবে বিষয়টি হচ্ছে দুঃখিত, বিষয়টা হচ্ছে যে বড় ভাই তার যে মেথড, অর্থাৎ তার পড়াশোনার ধরন অথবা কিভাবে পড়া আদায় করতে হবে, তিনি হয়তো তার প্রেক্ষাপট, তার দৃষ্টিকোণ থেকে আপনাকে মূল্যায়ন করছেন। এটাও জানা জরুরি যে আপনি আসলে আপনারটা কতটুকু নিতে পারছেন, তার পড়াটা নিতে পারছেন কিনা। বড় ভাইয়ের কোনো গাইডলাইন নেওয়ার পেছনে যদি অনেক বেশি ভয় কাজ করে, আসলে কিন্তু আপনি তার সেই গাইডলাইনটা নিতেই পারছেন না, কারণ ভয়ের কারণে সেটাও ভুলে যাচ্ছেন এবং আপনার মধ্যে কোয়ালিটিটাও কোনো না কোনো ভাবে তার সামনে হারিয়ে যাচ্ছে, হয়তো অন্য সবার সামনেই প্রকাশ পাচ্ছে। এক্ষেত্রে আমরা বলবো যে আপনি কিন্তু আপনার বড় ভাইকে, ওই যে এনভিসি বলেছিলাম, আহ এনভিসি হচ্ছে নন ভায়োলেন্ট কমিউনিকেশন, যেখানে 4টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে অবজারভেশন, অর্থাৎ আপনি দেখছেন যে আপনার বড় ভাই আপনাকে পড়া ধরছে এবং ওই সময় তিনি হঠাৎ করে রেগে যাচ্ছেন, আপনার প্রতি এক ধরনের রাগ বা তার প্রতিক্রিয়া জানাচ্ছেন, এটা হচ্ছে অবজারভেশন। দ্বিতীয়ত হচ্ছে নিড, অর্থাৎ আপনি কি চাইছিলেন, আপনি কি চেয়েছেন আপনার বড় ভাই আপনাকে এভাবে বকা দেখ বা রূঢ় আচরণটা করুক? নিশ্চয়ই চাননি, সেটা হচ্ছে নিড। তৃতীয়ত হচ্ছে আহ, প্রথমত অবজারভেশন, তারপরে নিড, তারপরে হচ্ছে যে আপনি আপনার অপশনটাকে তার কাছে বলতে পারেন, হ্যাঁ, আপনার চাওয়াটা আপনি বলেন। এবং চতুর্থ, তৃতীয়ত হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্টের মাধ্যমে আপনি তাকে বলেন। প্রথমত আপনি দেখলেন যে আপনার সাথে কি ঘটেছে, এরপরে হচ্ছে, দুঃখিত মাঝখানে একটি পয়েন্ট হয়তো আমি বলেছি, অবজারভেশনের পরে ফিলিংস আসবে, হ্যাঁ, অনুভূতি, অর্থাৎ বিষয়টা দেখে আপনার কেমন লেগেছে। তৃতীয়ত হচ্ছে আপনার নিড, অর্থাৎ আপনি কি চেয়েছেন, এবং চতুর্থত হচ্ছে রিকোয়েস্ট করে তাকে বলা যে ভাইয়া, তুমি এই যে আমাকে ভয়, তুমি তোমার এই আচরণটাতে আমি আসলে ভয় পাচ্ছি, বা আমার বিষয়গুলো জানা কিন্তু আমি বলতে পারছি না, তুমি যদি আমাকে একটু ধৈর্য ধরে শোনো, আমাকে বলার একটু সুযোগ দাও, তাহলে হয়তো আমি তোমাকে পরবর্তীতে আমার এই পড়াগুলো দিতে পারবো। আমরা যতটা ফর্মাল ভাবে বলছি, আপনি নিশ্চয়ই এতটা ফর্মাল ভাবে বলবেন না, আপনি আপনার ভাষায় বলবেন। তবে এই 4টা পয়েন্টে যদি আপনি বলেন, এটা শুধুমাত্র বড় ভাইয়ের ক্ষেত্রে না, আপনার সমাজ, স্কুল, স্কুলের টিচারদের কাছে, পরিবার, আপনি যখন বড় হবেন চাকরি ক্ষেত্রে, কলিগদের সাথে, বসের সাথে, এই আচরণগুলো করার সময় বা কারোর সাথে ফিডব্যাক নেওয়ার সময় 4টি পয়েন্ট মনে রাখবেন: অবজারভেশন, ফিলিংস, নিড এবং সবশেষে রিকোয়েস্ট। এই 4টা পয়েন্টের মাধ্যমে আপনি যোগাযোগ রক্ষা করতে পারলে আপনি নিজেও ভালো থাকতে পারবেন এবং অন্যকে আঘাত না দিয়েও কিন্তু নিজের নিড বা চাওয়াটা আপনি পূরণ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আপুর জন্য বিশেষভাবে ধন্যবাদ। এবার প্রথম আপুর কাছে একটি প্রশ্ন রাখতে চাইছি। একজন অভিভাবক বলেছেন, আমার প্রথম সন্তানটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তার প্রতি আমাকে বেশি সতর্ক থাকতে হবে এবং বিশেষ যত্ন নিতে হবে। আমি কিভাবে তার সাথে আরো কার্যকর যুগোপযোগী যোগাযোগ করতে পারবো?
প্রথম আপু। ধন্যবাদ আপা প্রশ্নটির জন্য। জি আপা। তিনি বলছেন তার সন্তান আছেন, সে হচ্ছে স্পেশাল চাইল্ড। স্পেশাল চাইল্ডের জন্য আমরা যেটা জানি যে একেকজন শিশু একেক ক্ষেত্রে স্পেশাল থাকে। তাদের জন্য একেকজনের জন্য একেক রকম নিড থাকে। সে অনুযায়ী প্ল্যান করা হয়ে থাকে। তাই হচ্ছে যে আপনার সন্তান আসলে তার নিডটি যদি জানা যায়, তার নিডটি সম্পর্কে আপনি বলেননি। তো এই জিনিসটা যদি বলা হয় তাহলে প্রতিটা স্পেশাল চাইল্ডের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট প্ল্যান বা তাদের সাথে কমিউনিকেশন করার বিষয়গুলো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তাই এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনার সন্তানকে নিয়ে একজন স্পেশালিস্ট বা বিশেষজ্ঞের সাথে কথা বলে দেখতে পারেন। তো আপনার সন্তানকে সে দেখে বা কোনো টেস্ট আছে কিনা, আইকিউ টেস্ট বা কিছু আছে কিনা, সেটার উপর নির্ভর করে হচ্ছে যে একটা ট্রিটমেন্ট প্ল্যান হয়তো আপনাকে দিয়ে দিতে পারে, যা আপনি বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। এবং শুধুমাত্র আপনি না, আপনার পরিবারের যে অন্য সদস্যরা আছেন তাদেরকেও যদি বলা যায় যে এইভাবে কমিউনিকেশন করা বা আমার ওর জন্য এরকম ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, তো ওর জন্য হচ্ছে এভাবেই কথা বলা দরকার, এটা অন্যদেরকে বললেও হয়তো এটা কার্যকরী হতে পারে। এছাড়াও যে বিষয়টা হচ্ছে যে স্পেশাল চাইল্ড এবং অন্য যে কোনো শিশুদের ক্ষেত্রে হচ্ছে যে কিছু বিষয় ফলো করা যেতে পারে, সেটা একটি সন্তানকে আরেকটি সন্তানের সাথে যদি আমরা কম্পেয়ার না করি, বা আমার বাচ্চাকে আরেকজনের বাচ্চার সাথে যদি আমরা কম্পেয়ারটা না করি। তারপর হচ্ছে স্পেশাল শিশুদের ক্ষেত্রে যদি আমরা বকা দেই, কারণ সে তো স্পেশাল চাইল্ড, সে আমার বা আপনার মতো অনেক বিষয় কিন্তু বুঝতে না পারে, তো তাকে আসলে বকা দিয়ে কোনো লাভ নেই। তাই আমরা যদি তাকে বকাঝকা না করে থাকি। আরেকটা হচ্ছে যে তার সাথে যদি আমরা কোনো মজার করে কোনো কথা বলে থাকি, যেমন ছবি দেখানোর মাধ্যমে হতে পারে, তারপর গান শোনানোর মাধ্যমে হতে পারে, অথবা কোনো সাংকেতিক অঙ্গভঙ্গির মাধ্যমে তার সাথে যদি আমরা যোগাযোগ করে থাকি, তাহলে হয়তো একটু ভালো হয় তার সাথে কমিউনিকেশনটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ধৈর্য নিয়ে সময় নিয়ে কমিউনিকেশনটা যাতে করা, যে সে যেহেতু স্পেশাল চাইল্ড, তাই সে হয়তো অন্য বাচ্চারা যেটা কম সময়ে বুঝে ফেলবে, তার ক্ষেত্রে এটা নাও হতে পারে, সে একটু দেরিতেও বুঝতে পারে। তাই সেক্ষেত্রে ধৈর্যটা রাখা। ধন্যবাদ আপা। আপনাকেও ধন্যবাদ। আজকে কিন্তু আমাদের এই আয়োজনের এবং গত পর্বের দুইটি মিলে কুইজ আছে। আর গত পর্বগুলোর কুইজ অলরেডি চলে গেছে অনেকের হাতেই, অনেকে পেয়েও গেছেন। যারা পেয়ে গেছেন তারা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন, এখানেও কমেন্টে শেয়ার করে আমাদেরকে জানার সুযোগ করে দেবেন। আর আমাদের সাথে অবশ্যই প্রশ্ন যদি থেকে থাকে সেটা কমেন্টে করতে থাকবেন। অবশ্যই আমরা একে অপরের প্রশ্নগুলো জানার আগ্রহগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের আলোচনাগুলো করে থাকি। এবং অবশ্যই এই জায়গাটাতে একটা বড় রোল প্লে করে যারা কমেন্ট করে। অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন কে কোথা থেকে দেখছেন। সবার নাম হয়তো আমি পড়তে পারিনি বা বলিনি, কিন্তু সকলে কিন্তু জেনে নিয়েছে এ ফাঁকে যে কে কোথা থেকে দেখছে। এবং এর মাঝে কিন্তু আমরা একটা সুন্দর কমিউনিটি তৈরি করে নেই, যে আমরা প্রতি সপ্তাহে এদের সাথে একবার করে মিট করে নেওয়ার সুযোগ পাই। এর মাঝে অনেকে প্রশ্ন করেছেন যাদের প্রশ্নগুলো হয়তো আমরা নিতে পারিনি, আবার অনেকগুলো প্রশ্ন নিয়েছি। প্রথম আপুর কাছে আরেকটি প্রশ্ন করে খুব সংক্ষেপে উত্তরটি চাইছি আপু, যে অনেক সময় অনেকে না বলতে পারে না, এবং এই না বলার না কারণে না বলতে না পারার কারণে অনেক বিপদে পড়ে যায়। তাদেরকে আমরা যদি সংক্ষেপে কিছু বলতে পারি। জি আপা। সে যে না বলতে পারে না, না বলার কি কারণে নাটা বলতে চাচ্ছে সেটা স্পষ্ট করে বলা যেতে পারে। আর হচ্ছে যে কোনো জিনিস যদি সে একান্তই না পেরে থাকে, সেক্ষেত্রে সরি বলা যায়। সরি বলা মানে কিন্তু ছোট হয়ে যাওয়া না, এই কাজটি করতে পারে। তারপর হচ্ছে বাউন্ডারি সেট করে নিতে পারে যে আমি আসলে কাকে কতটুকু অ্যালাউ করব আমার লাইফে। এই বিষয়টি সবাই কি একই রকম অধিকার রাখে আমার জীবনে, এই বিষয়টি খেয়াল করে দেখা। তারপর হচ্ছে যে একটু অনুরোধ করে কোনো কিছুর জন্য সময় নেওয়া, যে কেউ হয়তো আমাকে অনেকগুলো কাজ দিচ্ছে, আমি এতগুলো কাজ করতে চাচ্ছি কিন্তু আপাতত করতে পারছি না। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমি কাজটি আসলে করতে চাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আমাকে হয়তো 2 সপ্তাহ বা যে প্রয়োজনীয় সময়টা সেটা চেয়ে নেওয়া যেতে পারে, তাহলে হয়তো এতটা বার্ডেন নাও মনে হতে পারে বিষয়টি। আর হচ্ছে যে কাউকে যখন আমি না করব, তখন সে যে আমার নাটাকে পজিটিভলি নিবে তা নাও হতে পারে। এই জন্য নিজেকে আমরা যদি ব্লেমটা না করে থাকি। ধন্যবাদ আপা। আপুকেও ধন্যবাদ। আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষে চলে এসেছি। আয়োজন শেষেই থাকছে কুইজ, আপনারা অংশ নেবেন। আজকের আয়োজন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে। আর
কুইজের যেহেতু প্রাইজ চলে গেছে সকলের হাতে, সেই ছবিগুলো আমরা দেখতে চাইবো আর অনুভূতি তো শুনতে চাইবোই। আগামী পর্বে সে অনুভূতি শোনার আরো আগ্রহ থাকবে। এই যে সময়টা আমরা কাটাচ্ছি এটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দুই আপুকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ভালোবাসার সাথে স্মরণ করছি, আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী পর্বে সবাই আমরা সবার নিজের নিজের জায়গা থেকে আরো ভালোভাবে আরো একটি টপিক নিয়ে আবারও একটি সুন্দর আড্ডা দিতে পারবো এই আশা ব্যক্ত করে আমি নওসাবা নেহা আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।